আগে চড়তে হাতি, এখন ফ্লাইওভারের রাস্তা বদলে যাচ্ছে, সেমও থাকছে। কলকাতার সিন উঁচু থেকে সার্ভে করছি অনেক অনেক দিন। সেসব গল্প বলবো এবার। 1 2 3। আমায় নিয়ে পর লিখেছে, এখন হচ্ছে মিল। বয়স হলো 300 400 হাজার খানেক থিম। কি বলবে আর কি বলবে না, যদিও মেয়েটা ভালোই চেনা, তবু নিজেও ঘুরতে এলাম, দুজন মিলে টিম। লর্ড কার্জন একটা চিঠিতে লিখছেন, কলকাতাকে সফল চক্রান্তের সিংহাসন থেকে সরাতেই হবে। আরে সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে এখানেই তো তৈরি হয়েছিল জাতীয়তাবাদী ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, তারপরে এখানেই হয়েছিল অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স, আর সেই থেকেই তো কংগ্রেস। সাধিকে ব্রিটিশরা সুরেন্দ্রনাথকে বলতো সারেন্ডার নট। বঙ্গভঙ্গ তো করেই উঠতে পারল না সাহেবরা প্রতিবাদের জন্য। হ্যাঁ, আর বছর 6 পরে রেগে মেগে রাজধানীটাই বদলে দিল। এটাই তো প্রমাণিত হয় একটা সাংঘাতিক জাগ্রত শহর, প্রতিবাদের শহর, যাকে কিনা ব্যঙ্গ করে একদিন বলা হবে মিছিল নগরী, এমনকি মুমূর্ষ নগরী। আচ্ছা মুশকিল হলো, তোমাকে তো লোকে সিটি অফ জয়ও বলে। ব্রিটিশদের সময় তোমাকে বলা হতো দ্য সেকেন্ড সিটি অফ ব্রিটিশ এম্পায়ার, মানে লন্ডনের পরেই। সে তো পয়সার জন্যে। এখান থেকে ব্রিটিশদের কি মুনাফা, রাজস্ব আদায়, পাট বিক্রি, কোটি কোটি টাকা। কি মুশকিল, কলকাতা নিন্দে করলে ক্ষেপে উঠবে, আর কলকাতার প্রশংসা করলে নিজে নিন্দে করতে শুরু করবে, মানে তর্ক লাগা, তাই না? এরকম সুপার হিরো কলকাতা আর পাইনি। আচ্ছা, কলকাতার সবচেয়ে বড় ভিলেন কি? আমি একজনের কথা বলবো যার কোনো নামই নেই। নামই নেই মানে? 1989 সালে 6 মাস ধরে রাত্রে রাস্তায় শুয়ে থাকা 13 জন গৃহহীন মানুষকে পাথর দিয়ে খুন করে কেউ একজন। মিডিয়া তার নাম দেয় স্টোন ম্যান। এত মর্মের জিনিস দিয়ে কি আর শুরু হবে? আমার মনে হয় সেরা ভিলেন হলেন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন? কেন? বারে তিনি কলকাতায় চাকরি করলেন, সভ্যসাচীর গল্প। করলেন, আর সিনেমাটা কিনা মুম্বাই থেকে করতে হলো। কি হতো, বাংলা সিনেমার নায়ক হলো। সে তো ক্লিফ রিচার্ডের ছোটবেলায় কলকাতায় ছিলেন, মানে হাওড়ায়। আচ্ছা, শুধু নবান্ন কেন, আরো অনেক অবিস্মরণীয় গান, নাটক, সিনেমা জন্মেছে এখান থেকে। আইপিটিএর তো ঝলমলে ঘিরে উৎপল দত্ত, সুচিত্রা মিত্র, জ্যোতিরিন্দ্র মৈত্র, দেবব্রত বিশ্বাস, সলিল চৌধুরী, তৃপ্তি মিত্র, ঋত্বিক ঘটক এবং এরই ভাবশিষ্য মৃণাল সেন। শিল্পকে সমাজ বদলের অস্ত্র হিসাবে ব্যবহার করব, আর তা অতুলনীয় উৎকর্ষ আবেগ দিয়ে জাগিয়ে তুলবে হাজার হাজার মানুষকে। এই জাদু বিপ্লবের রথ হই হই করে চলেছিল অনেক দূর। 43-এর দুর্ভিক্ষের প্রায় 170 বছর আগে, তখনও তুমি জন্মাওনি। যখন 76-এর মন্বন্তর এসেছিল, সেও তো মানুষেরই তৈরি দুর্ভিক্ষ, ব্রিটিশদের তৈরি দুর্ভিক্ষ। তারা মানুষকে হিংস্রভাবে নিংড়ে খাজনা নিচ্ছিল, ধান জমিতে আফিম আর নীল চাষ করছিল। তখনও পড়ে পড়ে আমার বুকে মরেছে লাখ লাখ অসহায় মানুষ। কি করব, চুপচাপ চেয়ে থেকেছি। তখন যদি একটা আইপিটিএ থাকতো। তোমার ইতিহাস তো জেগে থাকার ইতিহাস, ঘুমিয়ে থাকার ইতিহাস। 19 শতকে
বাবুরা যখন কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে বেড়ালের বিয়ে দিচ্ছিল, যখন গোলাপ জলে জল শোধ চলছিল, তখন তুমি কেমন ছিলে বাবু? আধা ঘুমন্ত ছিলে। সরি আমার গোল্ডেন বডি হলো কালি আমার ফ্রড করে আমার দারুণ মজা লাগছিল। যে চকচকে তেল মেখে 4 ঘোড়ার গাড়ি চড়ে চান করতে যায়, তার একটা বেপরোয়া গ্ল্যামার আছে, এটা মানবে তো? আর দেখো, বাবুদের ওই বাড়াবাড়ি না থাকলে বাইজি নাচের সমজদারিও থাকতো না। আরে শোভাবাজারের বাবু নবকৃষ্ণ দেব মাদ্রাসা তৈরির জন্য প্রচুর টাকা দিয়েছেন, রাস্তা তৈরি করে দিয়েছেন, সারা দেশ থেকে গায়ক বাজনদার এনে বিশাল সঙ্গীত সম্মেলন করেছেন। আবার পলাশির যুদ্ধের সময় তিনি সিরাজের বিরুদ্ধে চক্রান্তে শুধু সামিল ছিলেন তাই না, যুদ্ধ জয় উপলক্ষে বিরাট দুর্গাপুজো করেছিলেন। সেটাই তো দুর্গাপুজোকে একটা বড় পার্বণ হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করল। এ তো ভারী বলবে ব্যাপার। যে লোক বাংলাকে ইংরেজের হাতে তুলে দিল, সেই লোকই আবার দুর্গাপুজো চালু করলো। একদম। বাংলা ইংরেজদের হাতে কিন্তু যেত না যদি সিরাজউদ্দৌলা 1756 বিশাল বাহিনী নিয়ে আমায় আক্রমণ না করতেন। উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাদের গুলি যাকে ছাড়িয়ে এনেছিলেন, সেই অরবিন্দ ঘোষ তো ছিলেন পোয়েট অফ পেট্রিয়টিজম। আরে বাবা, তুমি বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির শহর। ভারতবাসী আমি হাসি হাসি করব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি। এটা শুধু শিল্পের বেলায় জেগে ওঠে কেন বলতো? যখন 1947-এ দেশভাগের পর উদ্বাস্তুরা দলে দলে এসে পৌঁছলো এই শহরে, তখন সেই মানুষগুলোকে, সেই মুহূর্তের পরাজিতদের বুকে টেনে নিতে এত অনীহা কেন? তখন তাদের বিদ্রোহ কেন, অবহেলা কেন বলতে পারো? সে হয়তো গোড়ার দিকে ছিল। তারপর যতই ঘটি বাঙাল লড়াই ফুটবলের মাঠে থাকুক আর রান্নার পাতে থাকুক, সবাই মিলেমিশে এক হয়ে গেছে, এতে তো সন্দেহ নেই। এতেও সন্দেহ নেই যে এই উদ্বাস্তুদের যথোচিত সম্মান দিয়ে তাদের থাকা খাওয়ার সংগ্রামে পাশে দাঁড়ানোর কাজ করেছিল বলে বাম রাজনীতি একসময় অনেকখানি মিশে গিয়েছিল আমার ডিএনএতে। উদ্বাস্তুরা তো আবারও এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 1971-এ, এখনো অনেকে আসছে। কলকাতা তো কাউকে ফেরায় না। তা ঠিক, শেষমেশ সবাইকে নিয়ে কাবাব খায় বা বিরিয়ানি। এই যে দুটো নাম বললে, এই খাবারগুলোই কলকাতায় আসতো না যদি না আরেক পরাজিতকে কলকাতা সসম্মানে ঠাঁই দিত। সেটা আবার কিরকম? ওয়াজিদ আলী শাহ, আউধের নবাব।